হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে তৃতীয় থার্ড। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে তুই এখানে ঘুষি মারলি তো লাগবে হাতে, যেখানে মার লাগবে। দেখ শোন, তুই ক্রিয়া মানে কি, তুই একটা বল প্রয়োগ করলি এখানে, ওপর দিক তোর হাতে কেন লাগে জানিস? তুই দেয়ালে বল প্রয়োগ করলি, দেয়াল ওদিক থেকে তোর উপর একটা বল প্রয়োগ করলো। বুঝতে পেরেছ? তুমি আমার কথা বল, আমি বলছি। ধরো তুই একটা বল প্রয়োগ করলি কোথাও, এখন কথা হচ্ছে ওই আমার কথা বল, তুই এ দেখেছিস কি বলে, আরে গাড়ি না, নৌকো থেকে কোনো সময় ডাঙায় যখন উঠছিস, কোনো সময় লক্ষ্য করবি নৌকোতে হালকা প্রেসার দিতে হয় তবে উঠবি, হালকা প্রেসার দিলে তারপর উঠিস। আমাকে নৌকোতে জলে দাঁড়িয়েছিল, তুই যখন নৌকোর উপরে পা দিবি আর একটা পা ডাঙায় দিবি, মানে তুই লাস্ট পাটা যখন ফেলবি, নৌকো দিয়ে গেলি, যখন নৌকো থেকে জাস্ট ডাঙায় উঠবি, সেই মুহূর্তে একটা পা তোর নিচে থাকবে আর একটা পা উপরে থাকবে, এরকম জাস্ট প্রেসার দিয়ে তারপর উঠিস না? তুই যখন নৌকোয় প্রেসার দিবি, নৌকো তোর উপরে একটা প্রেসার দেবে, ঠেলে দিল, ঠেলে পাটকে উঠে গেলি। তো প্রত্যেক ক্রিয়ার একটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে তুই আমার কথা বল, আমি যদি নৌকোর উপরে 4 নিউটন বল প্রয়োগ করি, নৌকো আমার উপরে কত নিউটন বল প্রয়োগ করবে? 4 নিউটন, কিন্তু মাইনাস, তার বিপরীত না, এটা এদিকে প্রয়োগ করেছিস, ওটা ওদিকে প্রয়োগ হচ্ছে। তো তুমি যার উপরে যত বল প্রয়োগ করবে সেও সেম বল তোমার উপর প্রয়োগ করবে, শুধু উল্টো, বিপরীত আর কি। ঠিক আছে? তো এটাই নিউটনের থার্ড ল। প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। বুঝতে পেরেছিস? প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকবে। তুই এখানে একটা ক্রিয়া করলি, মারলি, তোর হাতে লাগলো, তুই নৌকোয় পা দিলি, তোকে ঠেলে তুলে দিল, এই যে ক্রিয়াগুলো করছিস তার বিপরীত প্রতিক্রিয়াগুলো তো আছে। তুই ক্রিয়া করলি, প্রতিক্রিয়া লাগলো, নৌকোয় পা দিলি, প্রতিক্রিয়া লাগলো। তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, একটা সমান আর বিপরীত। বুঝতে পেরেছিস? ওই ক্রিয়া বা প্রতিক্রিয়াটা কিসে জানিস? অ্যাকচুয়ালি বল। প্রত্যেক বলের সমান আর বিপরীত বল আছে, এরকম আর কি। কিন্তু তোমাদের বলতে হবে কিরকম, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত। এটাই থার্ড ল। কিছু নেই, সোজা। রকেট দেখছি না, রকেট দেখিস তো? আমি যদি বলি, মনে করি তোদের 4টা রকেটও আছে, রকেটটা দেখে নে, হালকা একটুখানি আছে, কি আছে? তুই একটা জিনিস জল দেওয়া পাইপ, কোন সরু পাইপ দিয়ে যখন জল দিচ্ছে, তুই পাইপের মাথা চিপে ধরবি, জল স্পিডে বেরোবে, লুজ করে দিবি, আলগা বেরোবে। কেন?
আমাকে এক্স্যাক্টলি আমাকে বল, এতটা ফুটো, এখান দিয়ে জল যখন বেরোবে তখন বেশি জোরে বেরোবে না আস্তে বেরোবে, কারণ প্রেসার তো সেম আসছে। তুই যখন যখন ফুটো যখন ছোট করে দিবি না তখন প্রেসার বেড়ে যাবে, প্রেসার বেড়ে গেলে জলের স্পিড বেড়ে যাবে। তো কথা হচ্ছে কি জানিস তো, ক্ষেত্রফল 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 যত বড় হবে প্রেসার সব, আরে আমাকে বল, এ পাইপে যে প্রেসারে জল আসছিল এ পাইপে সেম প্রেসারই জল আসছে, তুই কি হয়েছে জানিস তো, তুই ক্ষেত্রফল কমিয়ে দিয়েছিস। ক্ষেত্রফল প্রেসার সমান কি, চাপ সমান, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপের সাথে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। চাপ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, আর ক্ষেত্রফল কমালে চাপ বাড়বে। তুই ভাব এখান থেকে ক্ষেত্রফল কমছে না বাড়ছে, তাহলে চাপ বাড়বে না কমবে? চাপ বাড়ছে, ওই জন্য প্রেসার বেশি হচ্ছে। এরকম এবারে এটা আমি কেন বললাম বলছি, রকেট দেখছিস না, রকেট রকেট দেখেছিস তো, তুই এ রকেট দেখ বা এই মানে অ্যালুমিনিয়াম দিয়ে যেগুলো জ্বালায় ওসব রকেট দেখ, নয়তো এমনি নর্মাল ভালো রকেটই দেখ, মানে যেগুলো মহাকাশে যায়। কি হয়, রকেটের যা কার্যকরী অংশ না সব উপরে থাকে, এই উপরে, নিচে না, ভেতরে না, এই উপরের দিকে থাকে, একদম উপরে। যদি কোনো মানুষ টানুষ বসে যায় তো তারা সব এই উপরে থাকে, একদম মাঠে সামনে, বুঝতে পেরেছো? এবারে কথা হচ্ছে ধরো মানুষ, তারপরে সাথে কোনো স্যাটেলাইট, অনেক সময় কি হয়, রকেট কি জানিস তো, রকেট হচ্ছে একটা যানবাহন যেটা দিয়ে তুমি মহাকাশে যা পাঠাতে চাও সেটা এর ভেতরে ভরে দাও, দিয়ে ছেড়ে দাও। পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে রকেট কোনো কাজে না, রকেট খুলে বেরিয়ে গেল, এর ভেতরে যা আছে তারপরে বেরোবে বাইরে। কি করে, রকেট যদি 3-4টে লেয়ারে ভাগ করা থাকে, আস্তে 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 খুলে যায়, এখানে এতটা কিছুটা ভাগ করা আছে, এতটা কিছুটা আছে, এতটা কিছুটা আছে, এরকম করে ভাগ করা আছে। মানে এরকম বলছি, এরকম হয়। এখন এইখানে না, এখানে এখানে জ্বালানি থাকে, জ্বালানি জ্বালানি ফুয়েল আর কি, যেটা এখানে থাকে। এবারে হয় কি, আমি যখন রকেট যখন চালু করা হলো, এখানে এবারে যত কার্যকরী জিনিস কোথায় থাকে, সব উপরে। মানুষটারও যদি থাকে না, সব এখানে ভরা থাকে, এই সব ডিব্বায় ভরা থাকে এখানে, বুঝতে পেরেছি? এবারে এ রকেটের এই এরিয়াটা, এইটা বিশাল মানে ভালো শক্ত করা হয় আর কি, যাতে আগুন না ধরতে পারে। আগুন কেন ধরতে পারে না, কেন আমি বলছি কেন। তুই ভাব, এবার জ্বালানি ধরে দিয়েছিস, হয় কি, জ্বালানি পোড়ার সাথে সাথে না বিশাল পরিমাণে গ্যাস তৈরি করে। গ্যাস জ্বালানি, এমন জ্বালানি নেওয়া হয় যে আগুন ধরে দেওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হবে। তা আমার এখানে জ্বালানি যখন আমি আগুন ধরে দেবো তো প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, গ্যাস গুলো বেরোবে কোন দিক দিয়ে? গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হচ্ছে, গ্যাস তো উপরের দিকে বেরোতে পারবে না। ভাব, এদিকটা ব্লক, এদিক, এ দুটো জায়গা ব্লক, তাহলে কোন দিক থেকে বেরোবে? নিচ দিয়ে। এবার ভাব, এইখানে নিচে এখানে গ্যাস বেরোবে, এত স্পিডি গ্যাস বেরোবে, কেউ ভাব না। আমাদের ভাব, এখানে অতিরিক্ত গ্যাস তৈরি হচ্ছে, আর বেরোনোর জন্য একটি ছোট্ট মতো সরু মতো রাস্তা দেওয়া আছে। ভাব কত পরিমাণে মানে চাপ তৈরি হবে। আমি বলছিলাম একটু আগে, ক্ষেত্রফল যত ছোট হবে চাপ তত, তাহলে ক্ষেত্রফল এ রাগ নাই, এতটা জায়গা ছোট্ট, একদম ছোট্ট জায়গা দিয়ে গ্যাস বেরোচ্ছে, তাহলে চাপ কত বেশি হবে। জোরে গ্যাস বেরোবে, যত জোরে গ্যাস বেরোবে রকেটকে ঠেলে উপর দিকে তুলে দেবে। এবার ভাব, এবারে ওই গ্যাস জ্বলতে গিয়ে না আগুনে বেড়ে যায় অনেক সময়, দেখবি আগুনে বেরোয়। অ্যাকচুয়ালি আগুন আর গ্যাস মিলিয়ে বেরোয়, দেখবি এখান থেকে যখন রকেট ওঠে তখন যদি সাদা ধোঁয়া বেরোয় এখান থেকে, আর সাথে আগুনও বেরোয়। তো আগুন আর ধোঁয়া একসাথেই বেরোয়, কোনো গ্যাসের পরিমাণটা বেশি থাকে। দেখবি রকেট যখন ছাড়ে, কোনো সময় যেটা লক্ষ্য যদি করিস, অরিজিনাল রকেট যেগুলো ছাড়ে, তুমি ধোঁয়া বিভৎস ধোঁয়া বেরোয় ওগুলো থেকে, দেখবি সাদা ধোঁয়া একদম ভর্তি হয়ে যায়। তো যাই হোক, গ্যাস তো না, গ্যাস বেরোলো, ঠেলে তুলে দিল, তাহলে ক্রিয়া হলো, প্রতিক্রিয়া হয়ে গেল। গ্যাস, ওই গ্যাসটা চাপ তৈরি করে ক্রিয়া করলো, আর নিচ থেকে কি হলো, প্রতিক্রিয়া তৈরি হলো, রকেটের দিকে উঠে গেল। এটা নিউটনে থাকলো। এবারে কাণ্ড কি হয়,
এটা তো গল্প বললাম, মানে এটা তো তোর ওই ফিজিক্স বললাম, এরপরে কন্ডিশন। রকেট উঠে গেল, রকেট এবারে তোরা শুনেছিস বায়ুমণ্ডলে অনেক স্তর থাকে, শুনেছিস? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, নাম শুনেছিস তো এগুলো? হ্যাঁ, তো এগুলো শুনেছিস। এবারে আমি বলবো প্রত্যেকটা লেয়ার থাকে এরকম করে। রকেট যখন এরকম করে উঠছে, প্রত্যেকটা লেয়ারকে চিরতে 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 উঠছে, প্রত্যেকটা লেয়ারের উষ্ণতা আলাদা আলাদা। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা একটু বেশি, তার থেকে উষ্ণতা আরো কম, আরো কম, আরো কম, এরকম করে কম কম হয়ে যাচ্ছে। যত প্রতিটি উষ্ণতা তত কমতে থাকে। এবারে ভাব, আর স্পিড, আমাকে একটা কথা বল, যখন অতিরিক্ত স্পিডে কোনো জিনিস উঠছে না, তখন ভাব এই সামনে দিকে আগুন লেগে যাবে, আগুন লেগে যাচ্ছে, ঘর্ষণ হচ্ছে না। কেননা আমাকে ভাব, এখানে বায়ু ছিল, বাতাস ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাস নেই, এগুলোতে আর তো কোনোটাতে বাতাস নেই ভালো করে, তাহলে ঘর্ষণ বাড়বে। ভাব যখন প্রচুর স্পিডে উঠছে, তখন এই যে তুই বাতাস আছে না, এখানে বাতাস নেই, ধূলিকণাও আছে, শুধু শুধু গ্যাস নেই, সাথে সাথে প্রচুর প্রচুর ধূলিকণাও আছে। ধূলিকণা, এখানে ট্রপোস্ফিয়ারে ধূলিকণা প্রচুর ছিল, এগুলোতে বিভিন্ন কণা আছে। ভাব যখন উঠছে, রকেটটা যখন উঠছে, তখন এ তো এমন তো নয় যে হালকা পাতলা স্পিডে, প্রচুর স্পিডে, 1000 কিলোমিটার পার সেকেন্ড। প্লেন যায় জানিস? প্লেন 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 এরোপ্লেন যায়, এরোপ্লেন যায় হচ্ছে 900 মিটার পার সেকেন্ড। 800-900 মিটার পার সেকেন্ড, 800-900 মিটার মানে কত? 1 সেকেন্ড অত মিটার আর কি, মানে এখান থেকে 800-900 মিটার 1 কিলোমিটার মনে কর, 800 মিটার মানে 1000 মিটার কাছাকাছি। আমি এটা রকেট যাচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড 1 কিলোমিটার। এখান থেকে হোগলা স্টেশন 1 কিলোমিটার হবে না, আর একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, এবার হসপিটাল 1 কিলোমিটার হবে ওটা। এই রাস্তার তুই 1 সেকেন্ডে যাচ্ছিস, মানে 1 সেকেন্ডে, চোখের পলকও ফেলতে 1 সেকেন্ড লাগে, হাট করে বেরিয়ে যাবে, কত স্পিড। বা কোন যানবাহন বা কোন জিনিস এত স্পিডে যখন উঠবে, তার চারদিকে তো ঘর্ষণ লাগবে, লেয়ারের সাথে, বাতাসের লেয়ারের সাথে ঘর্ষণ লাগবে, ঘর্ষণ লাগলে আগুন লেগে যায়, এগুলোতে আগুন লেগে যাবে। মানুষটা বেশি বসে থাকে কোথায়? সব এখানে বসে থাকে। ভাব এই লেয়ারটা যদি করোনা তৈরি করা হয়, আগুন লেগে তো এরাই ফার্স্টে মরবে, বুঝতে পেরেছিস? তো এই না, একটা মহাকাশচারী ছিল কল্পনা চাওলা, মারা গেছিল কেন বলতো? ওই কাণ্ড হয়ে। যখন ফিরছিল, আবার ফেরার সময় সেম কথা, ফেরার সময় যখন ফেরে না, তুই ভাব না, তো এতগুলো লেয়ার চিরে চিরে আবার ঢুকবে পৃথিবীতে। পৃথিবীতে এই ধরো পৃথিবী এইখানটায়, আর এগুলো সব লেয়ার, বায়ুমণ্ডলের লেয়ার হয়ে আছে। যাওয়ার সময় লেয়ার গুলোকে চিরে চিরে যেতে হবে, আসার সময় লেয়ার গুলোকে চিরে চিরে নামতে হবে। তা আসার সময় আগুন ধরতে পারে, আসার সময় আগুন ধরতে পারে। কল্পনা চাওয়াটা আসার সময় আগুন ধরে গেছিল, আর এই সামনে হয়েছিল আসার সময় যখন আসবে তখন এরকম হয়ে আসবে। এরা কোথায় বসে আছে? এই আসার সময় আগুন লাগলো, এটা পুড়ে গেছে, লেয়ার পুড়ে গেছিল, আস্তে করে টাটাং করে উঠে গেছে, এটা ভেতরে জ্বলে গেছে পুরোটা, মারা গেছে। তো এই কাণ্ড হয়। তো রকেটের এইরকম কাজ করে প্রেসারে, এই কথা কিছু না। এবার রকেট একবার যখন মহাকাশ, এই লেয়ার, সমস্ত লেয়ার ছেড়ে যখন মহাকাশে বেরিয়ে গেল, মহাকাশটা হচ্ছে এইটা, সমস্ত লেয়ার যেখানে শেষ, সেটা হচ্ছে মহাকাশ। বাইরে, তার বাইরে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, কিচ্ছু নেই, সব ভাসবে, বেশি আকাশে ভাসে না, দেখেছিস? ভাসে, ওখানে ভাসে। আর তুই এরকম পেন যদি ছেড়ে দিস, নিচে পড়বে না, ওই ভেসেই থাকবে এরকম পেন আকাশে। তো মহাকাশে একবার চলে যাওয়ার পরে, তারপরে এই রকেটের এই গল্প শেষ, এই ফুয়েলটা এখান থেকে খুলে পড়ে গেল। এবারে এখানে ধরো কিছু ফুয়েল আছে, কেন মহাকাশে গিয়ে কি দাঁড়িয়ে থাকবে? এখান থেকে ধরো চাঁদে যাবে, এখানে ধরো চাঁদ, এখান থেকে চাঁদে আসবে, এখান থেকে চাঁদে যখন আসবে তার জন্য তো আবার জ্বালানি দরকার আছে, একলা তো চলে আসবে না। তো এই জ্বালানির অংশ ছিল এই মহাকাশ থেকে, মানে শুধু পৃথিবী থেকে বের করে দেওয়া, এইটুকু জ্বালানির কাজ ছিল। তো এইটুকু জ্বালানি শেষ, এটা খুলে পড়ে গেল। এবারে এখান থেকে উঠে না, এই রকেট, এবার রকেট এতটা থাকে, এবার নিয়ে আসবে এই চাঁদের এতটা অব্দি নিয়ে আসবে, ধরো এতটুকু জ্বালানি, তারপরে এখানে এসে এই জ্বালানিটা খুলে পড়ে যাবে। তারপরে এখানে এসে চাঁদকে পর্যবেক্ষণ করতে থাকবে, এতটুকু অংশ, রকেটের এতটুকু অংশ, এরকম চলতে থাকে, বুঝতে পেরেছো? তো এবারে কথা হচ্ছে, সেখানে আরো আরো কিছু জ্বালানি লাগবে, তবে এর ভেতরে কি বলে
রোভার থাকে, ল্যান্ডার থাকে, এগুলো নাম আছে, ভেতরে অনেক কিছু ভরা থাকে আর কি। রকেট মেনলি কাজ করে কি জানিস তো, কোনো জিনিসকে উপরে নিয়ে যাচ্ছে, সব থাকে এর ভেতরে, সব সব যা আছে এর ভেতরে শ্বাস নেওয়ার জন্য। তুই একটা কথা বল, তুই তো মহাকাশ অক্সিজেন, কোনো গ্যাস নেই, মানে অক্সিজেন নেই, তুই কি শ্বাস নিবি? অক্সিজেন ছাড়া বাঁচবি না। এই জন্য ভেতরে উদ্ভিদ নিয়ে যায়, অক্সিজেন দেওয়া থাকে ভেতরে। অক্সিজেন অনেক সময় অক্সিজেন ভরাও থাকে, অনেক সময় ক্লোরেল্লা বলে এক রকমের শ্যাওলা পাওয়া যায়, শৈবাল পাওয়া যায়, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে আর কি, তৈরি করতে পারে। অক্সিজেন তৈরি করে কে? গাছ। অক্সিজেন কে তৈরি করে? গাছ না। শুধু গাছ তৈরি করে না রে, শুধু গাছ নয়, শ্যাওলা, যেখানে যেখানে সবুজ সবুজ যত উদ্ভিদ দেখতে পাচ্ছি সবাই তৈরি করে অক্সিজেন। এবার একটা ক্লোরেল্লা বলে একটা শৈবাল পাওয়া যায়, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। ওকে ওকে দিয়ে দেওয়া হয় এখানে, যদি অক্সিজেন শর্টেজ হয়ে যায় ও উদ্ভিদ দিয়ে মানে ভরে দেয়, ক্লোরেল্লা ভরে দিয়ে দেয়, যাতে ওখানে গিয়ে ও সবসময় অক্সিজেন তৈরি করবে, সূর্যের রশ্মি পেলেই অক্সিজেন তৈরি করবে। তুই ভাব না, তোর যত মেঘ, ঝড়, বর্ষা, মেঘলা হয়ে আছে, এই যা হয়ে আছে সব এইখানে হয়েছে, এই লেয়ারে। এই লেয়ার পেরিয়ে গেলে আর কিছু নেই এখানে, মেঘই নেই এখানে, বজ্র, বিদ্যুৎ, এটা সেটা কিচ্ছু নেই এখানে, সব ফাঁকা। আর মহাকাশ এখানে কিছু নেই, শুধু সূর্যই দেখতে পাবি, আর কিছু নেই। না তো ওখানে সূর্য অস্ত হচ্ছে, না উঠছে, না ডুবছে, কিছু দেখতে পাবে না, সবসময় সূর্য স্থির হয়ে যাচ্ছে, দেখতে পাবে ওই সূর্য, ওই সূর্য। তুই পৃথিবীতে আছিস বলে তোর এরকম মনে হচ্ছে যত মেঘ বর্ষা আছে সব এই ট্রপোস্ফিয়ারই শেষ, এই লেয়ারই শেষ। তার বাড়িতে এতগুলো লেয়ার আছে। তোর যত তুই তুই কোথায় থাকিস? পৃথিবীর উপরে। তুই কোনটা দেখতে পাবি? কোন লেয়ারটাকে দেখতে পাবি আগে? এইটা, কারণ এইটাই ঘিরে আছে আমাদের ফার্স্টে। তো তুই দেখতে পারে কোন লেয়ারটাকে দেখতে পাবি? বাইরের লেয়ার গুলোকে দেখতেই পাবি না, এগুলো আছে, বুঝতে পারলি? প্লেন যায় না, প্লেন 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 এই লেয়ারটাকে ক্রস করে দিয়ে এই লেয়ারটায় যায়। প্লেনে তুই মেঘলা দেখতে পাবি না, প্লেনে একবার উঠে গেলে না, কোনো সময় বাই চান্স কোনো সময় একাত্রা মেঘ থাকতে পারে, মেঘ থেকে না, বাই চান্স কোনো সময় যদি মেঘ থাকে, প্লেন ওপরে উঠে গেলে মেঘ থাকে না। ওঠার সময় প্লেন যখন ওঠে না এরকম করে, এই লেয়ারটায় এসে না কোনো সময়, কারণ এই লেয়ারটাই হচ্ছে মেঘ লাস্ট, এইখানে এসে কোন রকম বজ্র যত বজ্র বিদ্যুৎ যাই যা হয় সব এই লেয়ার। তো এইখানে প্লেন ওঠার সময় না কোনো সময় টার্বুলেন্স দেখা যেতে পারে। একবার উঠে গিয়ে সোজা হয়ে গেলে, উঠে গিয়ে না এত দূর চলে আসে, সোজা হয়ে গেল, এবার এইভাবে চলতে থাকে। এটা কোন লেয়ার? এটা তো উপরের লেয়ারটা, সেকেন্ড লেয়ারটা স্ট্র্যাটোস্ফিয়ার বলে এই লেয়ারটাকে। এটা এটা ট্রপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারে চলে, এরোপ্লেন, বুঝতে পেরেছো? আর হেলিকপ্টার যা আছে সব এইখানে, সব 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 নিচে ট্রপোস্ফিয়ার। তুই যত মেঘ, বাদলা, ঝড় যা যা দেখতে পাচ্ছিস সব এইখানে আছে ট্রপোস্ফিয়ার। জেট প্লেন স্ট্র্যাটোজে চলে, আর হালকা উপরেও চলতে পারে, অত উপরে ওঠে না। বেশিরভাগ সব জেট প্লেন যাই যা ধরি সবই স্ট্র্যাটোস্ফিয়ারই চলে, এই লেয়ারে চলে। উপরে গিয়ে করবি, এত উপরে গিয়ে তো কোনো কাজও নেই। দেখেছো হলো? এই জিনিসগুলো তোমার গেল হচ্ছে তোমার এই। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে তোমাদের, এখানে ভৌতবিজ্ঞান বলি হালকা, ভরবেগ কি করে পাওয়া যায়? কোন জিনিসের ভরবেগ কি করে পাবো? ধরো তার মধ্যে যদি দেখ, আমার কথা বল, এই যে বস্তু, এর ভরবেগ কি করে পাবো? না, দেখ একটা বস্তু আছে, মানে তার ভর আছে, আর এটাকে যদি কোনো স্পিডে তুই ছেড়ে দিস, বেগ তাকে যদি বেগ দিয়ে দিস, তাহলে তার কাছে বেগও আছে। তার ভর আর তার বেগের গুণফলকে, তার ভর আর বেগের গুণফলকে কি বলি? ভরবেগ। এখন বলছে ভৌতবিজ্ঞান বলছে যে ধরো কোনো দুটো বস্তু, আমি ধর মনে কর, এটা ভালো কথা। আচ্ছা, তোদের বন্দুকটা বলে দিই না, তাহলে ভরবেগ বলছি। তারপর একটা রকেট বললাম, একটা বন্দুক বলি, শোন। মনে করো এরকম বন্দুক, আমার মনে করো এরকম বন্দুক,
নর্মাল ধরে রাখ, এত ছবি এতটা ভালো না, বাট মনে রাখো বন্ধু এরকম। এরকম কিছুটা হয়, এখানে ট্রিগার থাকে, সরি এরকম থাকে, এক করে টিপে দিলে এখান থেকে মনে করো এটা গুলি, এটা মনে করো গুলি বেরোচ্ছে। অ্যাকচুয়ালি হয় কি, গুলিটা ভেতরেই ধরে রাখে, বন্ধু যখন ট্রিগার টিক করে দেয় না, তখন কি হয়, এখান থেকে একটা ক্যাপ আছে বুঝলি, গুলি গুলি না এই পজিশনে থাকে, এই পজিশনে এরকম হয়ে থাকে, এই ক্যাপটা এখানে কানেক্ট থাকে, ক্যাপটা গিয়ে তুই যখন টিপিস না, ক্যাপটা গিয়ে টাক করে গুলির উপর পেছনেই মারে, এখানে এখানে গুলি মারে না, গুলির এখানে ভেতরে বারুদ থাকে, জ্বলে ওঠে, গুলি জ্বলে উঠলে গুলি স্পিড বেরোতে চায়, গুলি কোন দিকে বেরোবে, ফাঁকা তো কোন দিকে, এধারেও ব্লক এধারেও ব্লক আর পেছনেও ব্লক, সব দিকে ব্লক, বেরোলে এইদিকে বেরোবে সামনে, কেন সামনেটা ফাঁকা থাকে, এটা ফাঁকা থাকে করে বেরিয়ে যাবে। কন্ডিশন এরকম হয়। এর কথা হচ্ছে কি, এখানে নিউটনের থার্ড ল কোথায় লাগছে, গুলি, হ্যাঁ গুলি যখন পেছন দিকে বেরিয়ে যায় না, তখন বন্দুক পিছন দিকে সরে আসে, কেন গুলি সামনের দিকে যখন বেরোচ্ছে বল, তো সামনের দিকে যদি বল, আমি কি বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়া কোন দিকে আসবে, কোন AK-47 যেগুলো হয়, যারা আর্মি টার্মি যেসব বন্দুক নিয়ে থাকে, ওই বন্দুকে যখন তুই চালাবি, কাঁধে ঠেকাতে হয়, এইখানে ঠেকাতে হয়, তো যখন ওর গুলি তো পিস্তলের থেকে আরো যখন ভাবে ওর গুলি, পিস্তলের তো আরো ঠিক আছে 9mm এর গুলি, ও তো আরো 70mm এর গুলি হয়, বহুত বড় হয়, আর এত বড় বড় হয় AK-47 গুলি, আর AK-47 একটা গুলি লাগলেই মরে যায়। এটা পিস্তলের গুলি তো তাও লাগলে হালকা কি বেঁচে যাওয়ার চান্সও থাকে, যদি ভুলভাল জায়গায় লেগে, মানে ঠিকঠাক জায়গায় যদি লাগে, যেমন ধরো আমি বলি লিভার জানিস, লিভার 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 কোন ধারে থাকে, এধারে না ধারে, কোন ধারে লিভার, এইখান থাকে লিভার, এইরকম লিভার এই থাকে। আমাদের দেহে সবচেয়ে মানে কোষ বিভাজন জলদি হচ্ছে লিভারে, মানে তুই যদি লিভার কিছুটা কেটে, তোর যতটা লিভার ধরো, এতটা লিভার তো এতটা লিভার, তুই লিভারে কিছু যদি কেটে কাউকে দানও করবিস, তারপরে 2-3 মাস পরে আবার লিভার বেরিয়ে যাবে, এটা হয়ে যাবে, আবার একা একা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কারণ লিভারে কোষ বিভাজন জলদি হয়। তুই দেখবি তোর এখানে যদি কেটে যায়, বা ধরো হাত কেটে গেল, কিছুদিন পর হাত শুকিয়ে গেল, ওখানে কেন, কোষ বিভাজন হয়, নতুন নতুন কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজন হয়ে যায়। সবচেয়ে দেহের লিভারে সবচেয়ে বেশি জলদি কোষ বিভাজন হয়। তো লিভার যদি তুই যদি ভাবিস পুরো দেহের মধ্যে তুই কোনো কিছু কেটে দিলে অত জলদি আসবে না, যতটা জলদি লিভার আসবে, লিভার কেটে দিলে ফট করে চলে আসবে, লিভার জলদি তৈরি হবে, 2-1 মাসের মধ্যে আবার লিভার হয়ে যাবে, যতটা লিভার কেটেছিলি ততটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো কেউ যদি খুন টুন করতে আসে, লিভার বাড়িয়ে দিবি, লিভারে খুন করে, কেন ওখানে খুন করলে তাহলে মুশকিল হবে, মানে জলদি হবে না, জলদি হয়ে যাবে, আবার খুন করে দিলে ওই জায়গাটা চিড়ে যাবে, আবার ওখানে আস্তে আস্তে লিভার গজিয়ে যাবে, আর বাদ বাকি জায়গায় খুন করে দিলে সর্বনাশ হয়ে যাবে। তো ধরো বাইশে তোর গুলি মনে করে লিভারে লেগেছে, গুলি লিভারে মানে না, বেঁচে যাওয়ার চান্স 90% বেঁচে যাবে। দেখ শোন, কথা শোন, লিভার, তুই আমার কথা বল, যে লিভার ধরো গুলি লিভারে লেগেছে, তো বেঁচে যাওয়ার চান্স 90% বাঁচবি, গুলি তুই লিভারে লেগে যায় তো। এখন কথা হচ্ছে, কিন্তু AK-47 এর গুলি যদি লিভারে লাগে 90% তাও তুই মরে যাবে, কেন AK-47 গুলি এত বড় বড় গুলি, ফুটো করে বেরিয়ে যাবে। AK-47 গুলি যদি ডিরেক্ট লাগে না, ফুটো করে এধার থেকে বেরিয়ে যাবে। আর ওই আর্মিদের যে বন্ধুগুলো দেখছো AK-47, বেশিরভাগটা AK-47, যারা যুদ্ধে যায়, যারা ওসব AK-47 নিয়ে যায়। এইবার কথা শোন, AK-47 জানিস, একটা বিজ্ঞানী ছিল, রাশিয়ান বিজ্ঞানীটার নাম হচ্ছে ক্লাসনিকোভ, বুঝতে পেরেছিস? ও এই বন্ধুটা ও বানিয়েছিল, ওর নাম হচ্ছে, এই কে ফর হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসনিকোভ বলে না, ক্লাসনিকোভ বলে।
এই কালাশনিকোভ আর অটোমেটিক কালাশনিকোভ আর কি, এটা এ ফর অটোমেটিক। এক রাউন্ডে অনেকগুলো গুলি বের করে দেয়। একবার ক্লিক করলে না, মানে এই যে তুই ট্রিগার একবার ক্লিক করলে না, তুই ভাবলি না যে একবার ক্লিক করে একটা গুলি বেরোয় না, একবার হ্যাঁ একবার যে টিপে ধরে রাখলি না, একসাথে 20টা গুলি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো একে মানুষকে মারার জন্য একে পার্টিশনের একটা গুলি যথেষ্ট, 20টা বার করার দরকার নেই। তো একবার টিপে রাখলে 20টা বেরিয়ে যাবে হু হু করে। এবার কথা হচ্ছে শোন, এই অটোমেটিক বেরিয়ে যাবে। তো অটোমেটিক কালাশনিকোভ একে আর 1947 সালে আবিষ্কার হয়েছিল, ওই জন্য একে পার্টিশন। একে পার্টিশনের অনেক অ্যাডভান্স ভার্সন এসে গেছে এখন। এখন তো এক রাউন্ডে 1600 গুলি বের করতে পারে, সেরকমও আছে। তো বহু হ্যাঁ মুভিতে কেন, তো যেখানে যেখানে হোক, একটা হচ্ছে যে এই বন্দুকগুলো আছে। এবারে আমি এগুলো কেন বলছি, এখানে নিউটনের থার্ড ল কোথায় লাগে? 47 একে 47টা যে কোনো বন্দুক তুই যখন চালাবি না, তখন দেখবি গুলি যখন সামনের দিকে বেরোবে, বন্দুকের পিছন দিকে ঠেলে চলে আসবে। যখন আপাক করে একটা গুলি বেরিয়ে যাবে না এখান থেকে, বন্দুক গুলি যখন বেরোলো, আমি কি বললাম, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। গুলি বেরোলো, ক্রিয়া হলো, তার বিপরীত প্রতিক্রিয়া তো থাকবে না। গুলি বেরোলো, বল কোন দিকে প্রয়োগ হলো? সামনের দিকে। গুলি যখন বেরোচ্ছে, গুলি কোন দিকে বল প্রয়োগ করছে? সামনের দিকে। তো বন্দুক কোন দিকে বল প্রয়োগ করবে? তো তোমার কাঁধে এসে বন্দুকটাও লাগবে জোরে যখন গুলি বেরোবে। এবার প্র্যাকটিস যাদের আছে তাদের অসুবিধা নেই, তাদের কান শক্ত হয়ে গেছে, তাদের গুলি চালাতে থাকবে। যাদের প্র্যাকটিস নেই, যখন নর্মাল আমরা সাধারণ সিটিজেন, যদি সাধারণ নাগরিক যদি এসে বন্দুক চালাই, তুই সহ্য করতে পারবে, টাপাস করে মেরে দিল যদি সেটি বন্দুক কিন্তু যদি সেটি ছিটকে যায়, হ্যাঁ ভেঙে নাও যেতে, কোনো ভেঙে যাওয়ার চান্সও থাকে। এখানে হাড় থাকে না, এই যে ক্লাভিকল, এই হাড়টাকে বলে ক্লাভিকল, এখানে যেটা থাকে কলার বোন, এই যে হাড়টা না, এটা কলার বোন, এটাকে বলে কলার বোন। এর নাম অ্যাকচুয়ালি ক্লাভিকল। কলার বোন কেন বলে? এটা মেয়েদের সুন্দর হয়, এই জায়গাটা মেয়েদের সুন্দর হয়, এই কলার বোন দুটো, এটা বিউটি বোন বলে একে। তো এবার আমি বলি শোনো, তাহলে গুলি যখন বেরোচ্ছে, ক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়া আছে। তাহলে গুলি সামনের দিকে বল প্রয়োগ করছে, বন্দুক পেছন দিকে বল প্রয়োগ করবে। তাই এখানে একটা কথা আছে যে, আমি তোমাদের বলি ভালো করে শোনো, আমি এটা কেন বলছি একটা কথা, যে কোন বস্তু ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু, কি বলছি ভালো করে শোনো, ধরো এই একটা বস্তু দুজনের দিকে ছুটে আসছে। আচ্ছা, এই বস্তুটা আছে মানে এর একটা ভর আছে, ধরো মনে করলে m1। আচ্ছা, এ ওদিকে ছুটে যাচ্ছে, তার মানে ভর বেগ আছে, ধরো v1। আচ্ছা, ইউ ধরে ইউ। আচ্ছা, এই বস্তুটা এদিকে ছুটে আসছে, এর একটা আলাদা ভর আছে, মনে করো m2। আর এদিকে ছুটে আসছে, এর ভর আছে মনে করো v। আচ্ছা, u1 ধরে নে, আর এটা v1 ধরে নে। কেন বলছি, তাহলে এর ভর কত? m1। বেগ কত? u1। এর ভর কত? m2 v1। m2 এটাকে ধরে নে যে v2, তাই ধরে নে v2 ধরে নে, ঠিক। m1 into u1 v1 ধরে নে, ঠিক ছিল, v1 থাক হলো। আচ্ছা, বলো আমাদের ভরবেগ কত আছে? এর ভরবেগ কত? এর বলো এর ভর আর বেগ গুণ করে দিলে ভরবেগ হয়ে যাবে। ভর কত, বেগ কত? এর ভরবেগ। আরে তুই সংখ্যায় খুঁজতে যাচ্ছিস কেন? সংখ্যা ধরি পাবি, এখানে সংখ্যা দিয়েছি আমি, তুই আমাকে বল 5 আর 7 গুণ করলে কত হবে? 35। এবার যদি বলি ইউ আর ভি গুণ করলে কত হবে? তো কোনো বেরোবে না রে বাবা, তোরা ওই ফট করে সংখ্যা খুঁজতে চলে যাস কেন? পাবি না, ও তো সংখ্যা গুণ করলে সংখ্যা পেতিস, এখানে অ্যালফাবেট গুণ করতে অ্যালফাবেট পাবো। যেরকম আমার তোদের কি ছিল জানিস? ধরো 2 আর 3 যোগ করলে কত হবে? না 5। আর পি আর কিউ যোগ করলে কত হবে? না,
গুণ করলে পি কিউ হয়, পি আর কিউ যোগ করে কি হবে, পি প্লাস কিউ। এটাই অ্যান্সার। বীজগণিত ওই জন্য তোদের কঠিন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বীজগণিত সোজা। তুই ভাব না, আমার কথা বল, 1000-এর সাথে যদি 13 গুণ করিস 13,000 হবে। এবার আমাকে বল 273 আর 13 গুণ করছিস, একই টাইম বল, বলতে পারবি? গুণ করে দেখতে হবে, তারপর কথা হয়। এবার যদি বলে 273 সাথে পি গুণ করছি, কত হবে? সবাই জানে 274 পি। এটা কঠিন না এটা কঠিন? ওটা কঠিন, কিন্তু এইটা তোদের বেশি সোজা মনে হয়, এটা কঠিন মনে হয়। বিজ্ঞান তোদের কঠিন মনে হয়, তুই দেখবি কঠিন মনে হয় না কেন? এটা পাটিগণিত, এটা বীজগণিত, পাটিগণিত তোদের সোজা মনে হয়। লজিক এটাই, অঙ্কের মাধুর্য তুমি তখন বুঝতে পারবে যখন তুমি বুঝতে পারবে অঙ্ক। তাহলে এর ভরবেগ কত? দেখো a1 e1, এর ভরবেগ কত? m2 v1। আচ্ছা তুই একটা কথা আছে, আমি একটা কথা বলি, এটাকে u2 ধরে নে বেগটাকে, তাহলে m2 u2 সুবিধা হবে। দেখো তাহলে এ একটা ভরবেগ নিয়ে ছুটে আসছে, এ একটা ভরবেগ নিয়ে ছুটে আসছে, এর ভরবেগ এটা, এর ভরবেগ এটা, কি হবে? দুজন ধাক্কা লাগলো, সংঘাত হলো। এবার ভাব, এরা যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কি হবে? ধরো মনে করো এখানে ধাক্কা লেগেছে, দুজন ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পর দুজন বেরিয়ে যাবে দুদিকে। এ এদিক থেকে আসছিল, দাম করে ধাক্কা লাগার পরে এ এদিক থেকে আসছিল তো এদিকে বেরিয়ে যাবে, এদিক থেকে আসছিল তো এদিকে বেরিয়ে যাবে, ছিটকে যাবে। তাহলে ধাক্কা লাগলো, বেরিয়ে গেল। আমার যখন বেরিয়ে যাচ্ছে দুজন দুজন দুদিকে, এ এদিক থেকে ধাক্কা লেগেছে, এদিক থেকে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পর দুজন বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। ভর চেঞ্জ হবে না বেগ চেঞ্জ হবে দুজনের? এর দেখ এদিকে বেরিয়ে যাচ্ছে, দেখো আমার কথা শোন, সংঘাতের পরে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে আসছে। তাহলে তুমি আমাকে কথা বলো, ও শুধু দেখতে হবে না, ভাব এ তো ওদিকে চলে আসছে আর ওদিকে চলে যাচ্ছে, ভর চেঞ্জ হবে না বেগ চেঞ্জ হবে? এর বেগ কত ছিল, কত? এই তো ভর ছিল রে, ভর ছিল m1, তাহলে u1 ভর চেঞ্জ হয়ে যাবে হয়তো u2। বাড়বে কি কমবে সেটা দেখার দরকার নেই, চেঞ্জ হবে এটুকু জানি, বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা ওর ওর কি হবে? ওর ভর তো ছিল m2, ভর তো চেঞ্জ হবে না, বেগ চেঞ্জ হবে। বেগ কত ছিল? এখন হয়ে গেছে মনে কর u2, এখন মনে কর হয়ে গেছে v2। আরে এটা u2 না, এটা মনে কর v1, আরে হ্যাঁ u1 u2 v1 v2। দেখো আবার ভালো করে দেখ, ফার্স্টে ছিল ভর m1, এখন ভর তো চেঞ্জ হবে না, ভর তো m1ই আছে। এটা হচ্ছে সংঘাতের পূর্বে, মানে ধাক্কা লাগার আগে, আর এটা পরে। তাহলে ধাক্কা লেগেছে, তো যখন ধাক্কা লাগার আগে তখন বেগ নিয়ে আসছিল u1, এখন হয়ে গেছে v1। এর আগে বেগ ছিল u2, এখন হয়ে গেছে v2। বুঝলেন? আগে ছিল u1, এখন হয়ে গেছে v1, আগে ছিল u2, এখন হয়ে গেছে v2। তাহলে এর ভরবেগ কত ছিল mu1, এর ভরবেগ কত ছিল mu2, এখন এর ভরবেগ কত হয়ে গেছে? এর ভরবেগ কত হয়ে গেছে? বলছে কোন দুটো বস্তু যখন সংঘাত হয় না, সংঘাতের পূর্বের মোট ভরবেগ আর সংঘাতের পরের মোট ভরবেগ সমান। বা সংঘাতের পূর্বে মোট ভরবেগ কত ছিল দুজন?
u1 plus u2 u3 এর ভরবেগ আর এর ভরবেগ যোগ করে দিলে যেটা হবে সেটাই মোট ভরবেগ। তার মানে সংঘাতের পরে মোট ভরবেগ কত হয়েছে? m1 v1 m2 v2 এর দুটোকে যোগ করেছি, এটা পেয়েছি, এর দুটোকে যোগ করেছি, এটা পেয়েছি। যোগ হবে তাহলে এটা সংঘাত, হ্যাঁ যোগ করা যাবে হ্যাঁ আমি কি বলছি, কোন দুটো বস্তুর সংঘাতের পূর্বের ভরবেগ আর সংঘাতের পরের ভরবেগ সমান হয়, তার মানে এদের কোন দুটো, আমি কি বললাম, কোন দুটো বস্তুর সংঘাতের পূর্বে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ, মোট ভরবেগ, সংঘাতের আগের মোট ভরবেগ আর সংঘাতের পরের মোট ভরবেগ সমান হয়, সমান। সংঘাতের পূর্বের মোট ভরবেগ সংঘাতের পরের মোট ভরবেগ সমান হয়। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যে ভরবেগ কোনোদিন চেঞ্জ হয় না, মানে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তুই শুধু সূত্র কিসের আগে আমি সেটা পরে বলে দিচ্ছি, তুই এইটা বুঝতে পেরেছিস দেখি বল না, কোন দুটো বস্তুর সংঘাতের আগের ভরবেগ আর সংঘাতের পরের মোট ভরবেগ, শুধু ভরবেগ বলিস না, মোট ভরবেগ বল, মোট না সমান হয়। আচ্ছা তাহলে আজকে কি কি বললাম? আচ্ছা এখানে এটা কেন বললাম, এটা বন্দুকের গল্প, বন্দুকের এখন আছে, শেষ হয়নি। বন্দুকের এখানে প্রতিক্ষেপ বেগ বের করতে হয়, বন্দুক কত স্পিডে পেছন দিকে সরে আছে না, ওটা বের করতে হয় পরীক্ষা পরে। এটা কোশ্চেন, কোন বস্তুর সংঘাতের পূর্বের মোট ভরবেগ আর সংঘাতের পরের মোট ভরবেগ ক্লিয়ার? এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কি বললাম? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রটা যেটা। এবারে পরীক্ষায় এই সূত্রটা পড়ার চান্স কম আছে, বাট এই কনসেপ্টটা পড়ার চান্স প্রচুর, এটা দিয়ে অঙ্ক আসে। তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।